এখন শুরু হতে চলেছে দেশের সবথেকে বড় মোকদ্দমা আপকি আদালত রজত শর্মার সাথে। নমস্কার। থ্যাংক ইউ। আপকি আদালতে সকলকে স্বাগত জানাই। আপকি আদালতে আজ আমাদের অতিথি হলেন এমন এক নেতা যিনি নিজস্ব বুদ্ধিমত্তায়, নিজস্ব তর্ক দক্ষতায়, কথার মাধ্যমে সবসময় খবরের শিরোনামে থাকেন। যে কোনো বিষয় নিয়ে ধারাবাহিকভাবে বলতে পারেন। খুবই জনপ্রিয়, মোদি সরকারে সবথেকে কম বয়সী ক্যাবিনেট মিনিস্টার। প্লিজ ওয়েলকাম স্মৃতি ইরানি। আপকি আদালতে অভিযোগ আর প্রশ্নের ঝড় বয়ে যাওয়ার আগে আজকের জাজ, অভিজ্ঞ সম্পাদক অজয় উপাধ্যায়ের সম্মতি চাইব কার্যক্রম শুরু করার জন্য। এবার মোকদ্দমা শুরু হোক। এই আদালতে অভিযোগ আর প্রশ্নের ঝড় ওঠার আগে একবার চোখ বুলিয়ে নেব স্মৃতি ইরানির খুবই ইন্টারেস্টিং ক্যারিয়ারের দিকে। স্মৃতি ইরানি হলেন মোদি সরকারের চাইল্ড অ্যান্ড উইমেন অ্যাফেয়ার্স আর মাইনরিটি অ্যাফেয়ার্সের মিনিস্টার। স্মৃতি ইরানির প্রথম পরিচিতি টিভি সিরিয়াল থেকে क्योंकि सास भी कभी बहु থিতে অসাধারণ অভিনয় দিয়ে আদর্শ বৌমার রোলে স্মৃতি ইরানি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। রাজনীতিতে স্মৃতি ইরানিকে প্রথম নোটিস করা হলো যখন উনি বিজেপির প্রার্থী হিসেবে চাঁদনি চকে লোকসভার ভোটে দাঁড়ালেন। এরপর বিজেপির প্রবক্তা রূপে স্মৃতি ইরানি বাকপটুতা আর দক্ষ বক্তা রূপে নিজের ইমেজ তৈরি করে নিলেন। স্মৃতি ইরানি রাজ্যসভার মেম্বার হলেন আর মোদি সরকারের সবচেয়ে কম বয়সী ক্যাবিনেট মিনিস্টার হলেন। গত লোকসভা ভোট চলাকালীন স্মৃতি ইরানি 40 বছর ধরে গান্ধী নেহেরু পরিবারের সবথেকে পাকাপাকি সিট আমেঠিতে রাহুল গান্ধীকে হারিয়ে সবাইকে অবাক করে দিলেন। আজও দেশে যখন যখন ভোট হয় তখন স্মৃতি ইরানি বিজেপির স্টার ক্যাম্পেনের রূপে নজরে পড়েন। স্মৃতি ইরানি হিন্দি, বাংলা, মারাঠি, গুজরাটি আর পাঞ্জাবি ভাষাতেও সম্পূর্ণ পারদর্শী। পাবলিক স্পিকার রূপে সব জায়গায় ওনার ডিমান্ড রয়েছে। টিভির পর্দা হোক বা রাজনীতির ময়দান, স্মৃতি ইরানি নিজের বিশেষ জায়গা করে নিয়েছেন। কিন্তু এর পেছনে শুধু ভাগ্য নয়, ওনার সংঘর্ষ আর প্রচুর পরিশ্রম রয়েছে। কেন্দ্র সরকারের মিনিস্টার, টিভির অ্যাক্টর, প্রডিউসার আর রাইটার স্মৃতি ইরানি আপকি আদালতে নিজের পক্ষ নিজেই রাখবেন। স্মৃতি ম্যাম, আপনার অনেকগুলো রূপ আছে, কিন্তু আপনি যে তুলসী হয়ে 8 বছর ধরে মানুষের মনে জায়গা করে নিয়েছেন তার ঝলক আজ দেখলাম। সেই সমস্ত স্মৃতি মনে পড়ে গেল, সবাই খুব মিস করে। আচ্ছা, আপনিও কি মিস করেন? রজত বাবু, মা ছেলেতে ফুরসত পাই না, তাই শ্বাসবহুর জন্য সময় বেরোয় না। আমার মনে হয় যে খুব কম মানুষই আছে যার উপর ভগবানের অসীম কৃপা, যে তার এমন পরিবারে জন্ম যার কাছে 200 টাকা পর্যন্ত ছিল না। আর যখন মেয়ের জন্ম হয় তখন লোকে বলে যে হয়তো ওর ভাগ্যে লেখা আছে, কারণ ও তো মেয়ে, বিয়ে দিয়ে দিতে হবে, কিছু করতে পারবে না। এখন এমন মেয়ে যখন শুধু দেশের রাজনীতিতেই নয় বরঞ্চ দেশের মিডিয়াতেও যোগদান দিতে পারে, তখন আমার মনে হয় একজন মেয়ে হিসেবে এটাকে আমি অহংকার বলবো না, বরং বলবো প্রতিটা মেয়ের গৌরব। কারণ আপনারা যখন যখন আমাদের চ্যালেঞ্জ দিয়ে থাকেন তখন তখন হিন্দুস্তানের মেয়েরা, হিন্দুস্তানের সাধারণ পরিবারের মেয়েরাও এই ধরনের যোগ্যতাও রাখে, এই ধরনের সাহসও রাখে। কোথাও না কোথাও প্রভুর কৃপাও তাদের ওপর থাকে। আর এখন তো আপনার
রোল একদম পাল্টে গেছে, তাই সেই রোল নিয়েই আজকের মোকদ্দমা। তাহলে শুরু করা যাক আজকের মোকদ্দমা। আপকে আদালতে প্রথম অভিযোগ স্মৃতি ইরানির ওপর। আপকি আদালতেই কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির ওপর অভিযোগ হলো যে উনি রাহুল গান্ধীকে শান্তিতে থাকতেই দেন না। স্মৃতি ম্যাম, কংগ্রেস পার্টি মনে করে যে রাহুল গান্ধীকে যদি সবথেকে বেশি জ্বালাতন কেউ করে সেটা হলেন আপনি। কয়েকদিন আগে উনি বলেছেন যে উনি যখন লন্ডনে ছিলেন সেখানে উনি যা কিছু বলেছেন সেগুলো নিয়ে আপনি অসঙ্গতিপূর্ণ বয়ান দিয়েছেন। যদি নিজের রাষ্ট্রের সংরক্ষণের জন্য আমি আপিল করি, যদি নিজের মাতৃভূমির জন্য আমি বলি যে আপনি কোনো নিন্দাজনক শব্দ ব্যবহার করবেন না, যদি আমি এটা বলি যে আমার দেশকে বিদেশি মাটির কাছে অপমানিত করবেন না, তাহলে এটা কোন দিক থেকে অভদ্র ইঙ্গিত? উনি তো এটা বলেছেন যে স্মৃতি ইরানি রাহুল গান্ধীর ট্রোল মন্ত্রণালয়ের মুখ্যমন্ত্রী। দেখুন, যারা আমার জন্য কটুবাক্য বলেন তারা তো আজ থেকে 8 বছর আগে বলতো যে স্মৃতি হুঁ। তো আপনি এটাকে প্রভুর অসীম কৃপা বলুন বা লীলাই বলুন, যে স্মৃতি ইরানির ব্যক্তিত্বকে উনি স্বীকারই করতেন না দেশের রাজনীতিতে, যে স্মৃতি ইরানি সম্পর্কে অভদ্র থেকে অভদ্রতর টিপ্পণী যে করত তাকে সে নিজের সংস্থায় প্রমোট করত। আজ সেই স্মৃতি ইরানি তাদের মাথার ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে যে ওনার সম্পূর্ণ গোটা আর্মি একজন সামান্য আমেঠি সংসদের পেছনে পড়ে আছে। ওনাদের দুঃখের জায়গা এটাই যে 40 বছরের ওনাদের সাম্রাজ্য একজন সামান্য পরিবারের মহিলা ধরাশায়ী করে দিল। ওনাদের অসুবিধা এটাই যে যারা ওনাকে পলিটিক্যাল লেগাসির বেতাজ বাদশা বলতেন, আজ সে দুয়ারে দুয়ারে ঘুরে বেড়ায় পলিটিক্যাল সাপোর্টের জন্য। আজ সে দুয়ারে দুয়ারে ঘুরে বেড়ান পলিটিক্যাল মার্সির জন্য। এখন এই দুঃসাহস যদি আমি করে থাকি তাহলে করেছি, আর তার জন্য শাস্তি ভুগতে আমি রাজিও আছি। আমি আপকি আদালতে 2019-এর নির্বাচনের সময়ও এসেছিলাম। তখন আপনি উত্তরপ্রদেশের রাজধানীতে আমার সাথে দেখা করেছিলেন, আর তখনও আমি বলেছিলাম যে আমেঠিতে উন্নতি করার জন্য আমাকে এই বলিদান দিতে হয় যে কংগ্রেসের গুন্ডারা আর কংগ্রেসের অভদ্র টিপ্পণী যারা করে তারা যদি আমার পেছনে পড়ে সেটাও আমি স্বীকার করে নেব। কিন্তু তখনও পণ করেছিলাম আর এখনও করছি। 40 বছর তো ছাড়ুন, রাহুল বাবুর সংসদীয় কার্য চলাকালীন আমেঠিকে যেভাবে অপমান করেছেন, রাহুল বাবু আমেঠিতে যেভাবে উন্নতি হতে দেননি, আমি যদি ওনার আমেঠির লোকজনের পায়ে নাক ক্ষত না দেওয়াই তাহলে আমার নাম স্মৃতি ইরানি নয়। স্মৃতি ম্যাম, ব্যাপারটা শুধু আমেঠি পর্যন্তই থেমে থাকেনি। এখন তো লন্ডনেও যে কথা হয় সে নিয়েও আপনার আপত্তি রয়েছে। আমার মনে হয় এখানে যতজন হিন্দুস্তানি বসে আছেন, এখানে আমাদের যুব সমাজ রয়েছে, বরিষ্ঠ নাগরিকও রয়েছে, মহিলারাও রয়েছে, পুরুষরাও রয়েছে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, কোনো কারণবশত যখন আমাদের ঘর সংসারে ঝগড়াঝাটি হয় তখন বলা হয় যে বাড়ির ঝগড়া বাড়িতে। আমাদের মায়েরা কি কখনো আমাদের এই পরামর্শ দেয় যে যাও নিজের সমাজকে, নিজের পরিবারকে, নিজের দেশকে দেশের সীমারেখার বাইরে গিয়ে অপমানিত করো? এমন কি কেউ আছে এখানে বসে? তাই আমি জনগণের আদালতে জনগণের কাছে জিজ্ঞাসা করছি, আপনাদের দেশে কি লোকতন্ত্র মারা গেছে? আপনারা কি 5 বছরে একবারও নিজের ভোটের মাধ্যমে নিজের পছন্দের সরকার বেছে নেন? যদি আপনাদের নিজেদের পছন্দের সরকার নাও হয় বা বিপক্ষের কোনো রাজনৈতিক দলকে ভোটও দেন, তাহলে কি স্বতন্ত্র অধিকারটুকু আপনার আছে? আপনারা যতজন এখানে বসে আছেন তাদের জিজ্ঞাসা করতে চাই, আজ পর্যন্ত নরেন্দ্র মোদী কোনো নাগরিকের কাছে প্রশ্ন করেননি যে তোমরা আমাকে ভোট দিয়েছ না দাওনি? যে রাস্তাটা তৈরি হয়েছে তার ওপর দিয়ে কি দেশের প্রতিটা নাগরিক হাঁটেনি? যে টয়লেট তৈরি হয়েছে, দেশের 110 মিলিয়ন গরিব পরিবারের মধ্যে মহিলাদের জন্য প্রথমবার কেউ টয়লেট তৈরি করেছেন। নরেন্দ্র মোদী সরকার কি কখনো কাউকে বলেছেন যে তুমি টয়লেট তখনই পাবে যখন পদ্মফুলের চিহ্নের বোতাম টিপবে? না। আজ এখানে যতজন হিন্দুস্তানি বসে আছেন তাদের জিজ্ঞাসা করতে চাই, তোমাদের নরেন্দ্র মোদীর সাথে যতই বনুক না বনুক, তোমরা কি কেউ হিন্দুস্তানকে ভেঙে ফেলার স্লোগান দেবে? না। আর যে হিন্দুস্তানকে ভেঙে ফেলার স্লোগান দেয় তোমরা কি তাকে সমর্থন জানাবে? না। দেশের লোক ওনাকে সমর্থন করে না, তাই বিদেশে গিয়ে আলাপচারিতা করছে। আমাদের এখানে ইউনিভার্সিটিগুলোতে বলার কোনো অধিকার নেই, তাই রাহুল গান্ধীকে ক্যাবিনেটে যেতে হয়েছে। আমরা সবাই এই দেশে সাক্ষী হয়ে আছি যে 2021-এ উনি তামিলনাড়ুর একটা স্কুলে প্রচুর পরিশ্রম করছিল। ভোগ করছিলেন তো?
আমরা সবাই এই কথাটা সাক্ষী যে 2016-তে জেএনইউতে গিয়ে উনি ভারতকে টুকরো করার স্লোগানের সমর্থন দিয়েছিল, হ্যাঁ কি না? সরি রজত বাবু, জনতার আদালতে জনতা সিদ্ধান্ত নিক যে রাহুল গান্ধী কি বিদেশে গিয়ে ওই দেশ যে হিন্দুস্তানকে বছরের পর বছর গোলাম বানিয়েছিল সেই দেশে গিয়ে আহ্বান জানানো উচিত হয়েছিল? যে এসো অন্তর্রাষ্ট্রীয় শক্তি, এসো হিন্দুস্তানকে মজা দেখাও, এমনটা শত্রুরা করে। কিন্তু দেখুন, উনি বলেন যে এখানে যত ইউনিভার্সিটি আছে সেখানে বলতে দেওয়া হয় না, বলে তো এসেছেন যে হিন্দুস্তানের টুকরো করার স্লোগান তো দিয়ে এসেছেন রজত বাবু। যদি আপনি পার্লামেন্টে ওনার গতিবিধি দেখেন, এমন এক ব্যক্তিকে রাহুল গান্ধী আর গান্ধী পরিবার বেছে নিয়ে পাঠিয়েছেন পার্লামেন্টে, যিনি সার্বজনীন বক্তব্য পেশ করেছেন যে 4-6 জনকে মারো। আমি অভিযোগ জানাচ্ছি গান্ধী পরিবারের ওপর যে ওদের কংগ্রেসের কর্মী আছে যে সরাসরি গিয়ে বলেছে যে 4-6 জনকে মারো, আর কোন ধর্মের লোককে মারতে বলেছে সেটা আমি এখানে বলতে চাই না। ওনাকে বেছে নিয়ে পাঠিয়েছে গান্ধী পরিবারের লোকজন। সবাই এই কথাটা সাক্ষী আছে। দেশের উপরাষ্ট্রপতি হলেন চেয়ারম্যান রাজ্যসভার। আমাদের দেশে কখনো এরকম, আমি সমস্ত যুব সমাজের কাছে জিজ্ঞাসা করছি, টেবিলে উঠে উপরাষ্ট্রপতির চেয়ারে বই ছুঁড়ে মারো, কাগজ ছুঁড়ে মারো, দ্যাট ইজ আ ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, স্পিকার অফ দ্য হাউস। আমাদের স্পিকার নয়, বিজেপিরও স্পিকার নয়, অফ দ্য হাউস অফ দ্য পিপল। ইউ আর দ্য পিপল। আপনারা সবাই যাদের প্রতিনিধি রূপে আমরা চাকর হয়ে যাই, আমরা আপনাদের চাকর। আর আপনাদের যে চাকর যে লোকসভায় যাবে সেই পিঠে রাহুল গান্ধীর নির্দেশ অনুযায়ী, সোনিয়া ম্যাডামের নির্দেশ অনুসারে কাগজ ছিঁড়ে স্পিকারের মুখে ছুঁড়ে মারা হয়। এটা কি মেনে নেবে জনতারা? না। আর তারপর বলবে বলতে দেওয়া হয় না। পার্লামেন্টে ওনার মাইক বন্ধ করে দেওয়া হয়। আরে থাকেই না, মাইক কোথা থেকে বন্ধ হবে? চলো, যেখানে আছে কে কে কংগ্রেসের প্রেস কনফারেন্স দেখেছেন যার বলার জন্য অ্যাসিস্ট্যান্টের প্রয়োজন পড়ে? আর আমি বলতে চাই, আপনারা গিয়ে দেখুন সেই বক্তব্যটা। জানেন উনি কি বলেছেন? আনফরচুনেট মেম্বার অফ পার্লামেন্ট। উনি বলেছেন যে ওটা না দুর্ভাগ্য যে উনি মেম্বার অফ পার্লামেন্ট। এরা সবাই জনতা, এরা পাবলিক, এরা সব ভুল করে হয়তো মুখ থেকে বেরিয়ে গেছে আর আপনি সেটা ধরে রেখেছেন। এখন বলুন। দেখুন রজত বাবু, বিষয় হলো এটা যে কংগ্রেস করবে ভুল আর ভুগতে হবে জনতাকে, এটাই একটা পার্থক্য। রাহুল গান্ধীকে যদি আপনি কংগ্রেসের ভুল বলেন, তাহলে ওনার জন্য ট্যাক্স পেয়ার কেন ভুগবে? ওনার জন্য দেশ কেন ভুগবে? বিদেশে গিয়ে দেশকে কেন বদনাম করবেন? আর বদনাম করছে, মিথ্যে কথা বলছে, তারপর বিদেশি শক্তিকে আহ্বান জানিয়েছে যে এসো। এই ইয়াংস্টারদের জন্য দ্বিতীয়বার বলছি রজতবাবু, আমরা বিশ্বের সব থেকে বড় পঞ্চম ইকোনমি তৈরি হয়ে গেছি। আমাদের ইকোনমি আরো বড় হওয়ার অর্থ হলো এদের ভবিষ্যৎ উজ্জ্বল হওয়া। রাহুল গান্ধী এদের ওপরে হামলা করেছে লন্ডনে গিয়ে। আমরা তো লড়াই করিনি সংসদে, আমরা লড়াই করিনি ভোটের যুদ্ধভূমিতে। এদের ভবিষ্যতের ওপরে হামলা করেছে। আমাদের ওপর আর্থিক ইকোনমিক স্যাংশন হচ্ছে না কেন? এটা ওদের দুঃখের জায়গা। যদি হিন্দুস্তানের ওপর আর্থিক কোনো বিদেশি শক্তি কটাক্ষ করে, অর্থতন্ত্রের ওপর হিন্দুস্তানে হামলা হয়, তখন এদের স্বপ্ন ধুলোয় মিশে যায়। এটা শুধু দেশের ওপর, মোদির ওপর নয়, এই যুব সমাজের ওপরে হামলা করা হয়েছে। আর আপনার মনে হয় আমি চুপচাপ বসে তামাশা দেখব? এখন দেশ বলছে সংসদ তো কিছু সংসদীয় সদস্যের জমায়েত, কিন্তু এই সংসদ তার মাথার ওপর হিন্দুস্তানের ধ্বজা হাওয়ায় ওড়ায় ভাই। ওই তিরঙ্গা এত সহজেই হাওয়াতে দুলছে না, তার জন্য লক্ষ লক্ষ লোক নিজের প্রাণ হারিয়েছে। কিন্তু আমি কংগ্রেসের অধ্যক্ষ মল্লিকার্জুন খার্গের বক্তব্য দেখেছি। উনি বলেছেন ক্ষমা তো চাইবেন না রাহুল গান্ধী। কংগ্রেস আর বিশেষ করে গান্ধী পরিবার খুবই অহংকারী। আজ তার সার্টিফিকেট মল্লিকা অর্জুন খার্গে নিজেই দিয়েছেন। খার্গেজি 2-3টে কথা বলেছেন। উনি বলেছেন প্রধানমন্ত্রী মোদী যখন চায়নায় গিয়েছিলেন, উনি সেখানে বলেছিলেন যে প্রথমে মানুষ এটা বলতে লজ্জা পেত যে আমরা ভারতে জন্মেছি,
প্রধানমন্ত্রী মশাই যখন সাউথ কোরিয়া গেলেন সেখানে উনি বলেছিলেন যে আগে ওরা জিজ্ঞেস করতো আমরা এমন কি পাপ করেছি যে ভারতে জন্মেছি। ওরা বলতে চায় যে যখন মোদিজি বিদেশে গিয়ে এসব কথা বলতে পারেন তাহলে রাহুল গান্ধীও বিদেশে গিয়ে বলতে পারেন। নরেন্দ্র মোদী কি কখনো এই কথা বলেছেন যে গণতন্ত্র হিন্দুস্তানে শেষ হয়ে গেছে? বলেননি। নরেন্দ্র মোদী কি কখনোই এ কথা বলেছেন যে গণতান্ত্রিক ঢাল হিন্দুস্তানে বরবাদ হয়ে গেছে? বলেননি। আমি আজ মল্লিকার্জুন বাবুকে জনগণ বসে রয়েছেন, আমি তো যখন খুশি আসতে পারি ভারতীয় জনতা পার্টির কর্মী হিসেবে। আপনি কখনো রজতবাবু রাহুল গান্ধীকে আমন্ত্রণ জানিয়ে দেখুন, কখনো রাজি হবে না। আজ আমি জিজ্ঞাসা করতে চাই, যখন কয়লা লুট করা হচ্ছিল কংগ্রেসের রাজ্যে তখন কি জনতা খুব আনন্দে ছিল? না। যখন কমনওয়েলথের ঘোটালা হচ্ছিল, ইয়াংস্টাররা যাচ্ছিল আর ওপর থেকে সোজা স্টেডিয়ামের যে ছাদ রয়েছে সেটা পড়ে যাচ্ছিল, তখন কি ইয়াংস্টাররা খুশি ছিল? না। তাই দেশে 2014 আগে কংগ্রেস পার্টি কি করছিল এই দেশ বিদেশে সবাই জানে। ইন্ডিয়া অ্যাজ আ ব্লিক ফিউচার। আর আপনি আমিঠির একজন নাগরিকই আমাকে বলেছে যে দিদি 2014 আগে ইটালির যে ইকোনমি রয়েছে সেটা ছিল 5 নম্বরে, আর হিন্দুস্তান যে ছিল ওটা ছিল নাম্বার 8, 9, 10-এ। এখন উল্টো হয়ে গেছে রজতবাবু, আমরা 5-এ আর ওরা 10-এ। ওরা বলে যে আমাদের বিজেপির মতো দেশভক্তি শিখিও না। আমাদের গান্ধী পরিবারে ইন্দিরা ম্যাম শহীদ হয়েছেন, রাজীব গান্ধী শহীদ হয়েছেন। আপনার মতে খাড়গে বাবু বলতে চান যে জেনে শুনে বলিদান করিয়েছেন? না। এক সেকেন্ড, এটা ভীষণ গুরুতর অভিযোগ। খাড়গে বাবু কি এটা বলতে চান যে উনি জেনে বুঝে অ্যাসাসিনেশন অফ প্রাইম মিনিস্টার? রজতবাবু, এটা খুবই গম্ভীর বিষয়। উনি বলেছেন যে এই পরিবার দেশের জন্য বলিদান দিয়েছে। ইন্দিরা গান্ধী বলিদান দিয়েছেন, রাজীব গান্ধী বলিদান দিয়েছেন, আর আপনার পরিবার পরিজনের থেকে একটা কুকুরও মরেনি। কতজন এখানে বসে আছে যারা কোনো ফৌজি পরিবারের থেকে এসেছেন? ফৌজি পরিবার থেকে এসেছেন? আপনাদের মধ্যে কতজন বলেছেন যে আমাদের পরিবারের লোক বলিদান দিয়েছে, আমাকে প্রধানমন্ত্রী বানাও? এখানে যতজন ফৌজি পরিবারের থেকে এসেছেন বললেন, খাড়গে বাবু কি ওনাদের কথা বলছেন? এখানে যারা বলেছেন যে আমরা স্বতন্ত্র সেনানীর পরিবার থেকে এসেছি কিন্তু কংগ্রেস থেকে না, খাড়গে বাবু কি ওনাদের গালমন্দ করলেন? আমি আপনাদের সামনে প্রমাণ দেখিয়েছি। এদের কুকুর বলছেন নাকি আমাকে কুকুর বলছে? এটা তো খড়গেজিকেই জিজ্ঞেস করতে হবে। এই জন্য আপনি ভাষা দেখুন। এরা কারা যারা এখানে অডিয়েন্সে বসে আছে? মানে যদি এদের নামের পেছনে গান্ধী নাম না থাকে তাহলে কি এদের পূর্বপুরুষের বলিদানের কোনো অস্তিত্ব নেই? না, ব্যাপারটা আরও একটা জিনিস জিজ্ঞেস করিনি, এখানে সব বাচ্চারা আছে, বাচ্চাই বলবো আমি। তোমাদের যদি কেউ বলে নিজের দেশের জন্য তোমায় কিছু করে দেখাতে হবে, তোমাদের মধ্যে কতজন তার জন্য দেশের কাছে মূল্য চাইবে? কেউ না। এটা হলো নতুন ভারত রজতবাবু, যেটা মল্লিকার্জুন খাড়গে আর রাহুল গান্ধীর চোখে ধরা পড়ে না। এরা নিজেদের বলিদানের জন্য মূল্য চেয়ে বেড়ায় না, এরা নিজেদের যোগদানের জন্য মূল্য আদায় করে না। এটা এমন ভারত যে 25 বছর পরে ভারত কেমন হবে সেটা তৈরি করতে বেশি ইন্টারেস্টেড। এখন অধীর রঞ্জন চৌধুরী তো বলেছেন যে বিজেপির লোক সরকারের মন্ত্রী রাহুল গান্ধীর পেছনে পড়ে আছে কারণ ওরা রাহুল গান্ধীকে ভয় পায়। আমি আজ বিজেপির একজন সাধারণ কর্মী হিসেবে বলছি, যদি আপনি পলিটিক্যালি জিজ্ঞেস করেন রজতবাবু, আমি তো বলবো কিছু মানুষ এটা নিয়ে হাসাহাসিও করেন যে রাহুল গান্ধী হলেন আমাদের স্টার প্রচার কর্মী। যতটুকু বলবেন অনেক কৃপা করবেন, আরও বলুন। কিন্তু এই ধরনের যে টিপ্পণীগুলো, ধরে নিন আদালতে কোনো জনগণ বসে নেই, মনে করুন জজ সাহেবের চেয়ারে কেউ বিরাজমান নেই, মনে করুন ক্লার্ক উপস্থিত নেই, শুধুমাত্র ক্যামেরা রয়েছে, রজত শর্মা রাহুল গান্ধী রয়েছেন,
আপনি ওনাকে শুধু এইটুকু জিজ্ঞাসা করবেন, একটা পয়েন্টে দুটো পয়েন্টে। পয়েন্ট নাম্বার 1, যখন দেশে করোনার দুঃসময় এসেছিল তখন এটা বলার জায়গায় যে এসো আমরা হিন্দুস্তানে ভ্যাকসিন তৈরি করি, কেন উনি বিদেশি ভ্যাকসিন বলে বলে বারবার হিন্দুস্তানের ওপরে প্রেশার বাড়াচ্ছিলেন? এইটুকু জিজ্ঞাসা করবেন। দ্বিতীয় কথা জিজ্ঞাসা করবেন, যখন দেশের প্রধানমন্ত্রী বললেন আসুন আমরা দেশের প্রত্যেকটা নাগরিককে ডিজিটাল ফাইন্যান্স ট্রানজ্যাকশন শেখাই, তখন কেন রাহুল গান্ধীর ইশারায় কংগ্রেসের নেতৃত্ব বললেন যে ভাই এটা হিন্দুস্তান, এখানে গ্রামের কেউ ফোন চালাতে পারবে না? তখন হিন্দুস্তানের অপমান নয়? আজ আমরা গর্ব করি যদি আপনি ইউপিআই এর 2022 সালে ট্রানজ্যাকশন দেখেন, 126 লাখ কোটি টাকার ট্রানজ্যাকশন সাধারণ হিন্দুস্তানি গ্রামে বসে থাকা হিন্দুস্তানিরা করেছে ইউপিআই থেকে। হিন্দুস্তানের এগিয়ে যাওয়াটা রাহুল গান্ধীর পোষায় না কেন? আর আমি বলছি যে কেন পোষায় না। 2014 আগে ছোটরা বুঝবে না, বড়রা এখানে বুঝতে পারবে। গরিব মানুষকে যদি ব্যাংক অ্যাকাউন্ট খোলাতে হতো তাহলে ব্যাংকের দরজাই কখনো খুলতো না, কারণ তার কাছে না কাগজ আছে না মিনিমাম ব্যালেন্সও। নরেন্দ্র মোদী বললেন চলুন আমরা মিনিমাম ব্যালেন্স নেব না, আমরা ব্যাংকে পাঠাবো গরিব মানুষের বাড়িতে আর তাদের বই খুলিয়ে দেব। ঠিক আছে, 480 মিলিয়ন ব্যাংকের অ্যাকাউন্ট খুলেছে। ঠিক আছে, যখন 480 মিলিয়ন অ্যাকাউন্ট খুলল মানে 48 কোটি, তখন সোজা ভারতের লকার থেকে টাকা গেল ব্যাংক অ্যাকাউন্টে। 28 লক্ষ কোটি থেকেও বেশি টাকা পাঠানো হয়েছে সোজা গরিব মানুষের অ্যাকাউন্টে। এবার আমি আপনার কাছে প্রশ্ন রাখছি, এই ব্যাংক অ্যাকাউন্ট যদি না হতো তাহলে 28 লক্ষ কোটি টাকা কোথায় যেত? কংগ্রেসের সমস্যা এটাই। কিন্তু ওরা তো বলছে যে সবকিছু ঘটছে এগুলো আদানিকে বাঁচানোর জন্য করা হচ্ছে, ওর নাম যেন পার্লামেন্টে না এসে যায় তাই জন্য। দেখুন, ওনার একজন নেতা হয়তো পাঞ্জাবে বলেছিল যে আদানি আম্বানি তো বাহানা, মোদিকে টার্গেট করো। এটা ওনার নেতার বক্তব্য, রাহুল গান্ধী এটা অস্বীকার করতে পারবে না। ওদের নেতারও তো এয়ারপোর্টে বসে সেই এয়ারলাইনের কাছে বলেছিল মোদি তোমার কবর খোঁড়া হবে। আপনারা লোকতন্ত্রের শক্তি দেখতে চান? আপনাদের দ্বারা বেছে নেওয়া প্রধানমন্ত্রীকে প্রাণে মেরে দেওয়ার হুমকি কংগ্রেসের লোকেরা সরাসরি দেয়, আর আপনার প্রধান সেবক হাসি মুখে নিজের কাজ চালিয়ে যান। আপনাদের প্রধান সেবকের মৃত মা আর মৃত বাবাকে নিয়ে হাসি ঠাট্টা করে, মজা করে। 100 বছরের মা মারা গেছে, তারপরে কি করেছে কংগ্রেসরা? আমি জিজ্ঞেস করছি আজ এখানে যত ছেলেমেয়েরা বসে আছো, তোমাদের বাবাকে যদি কেউ গালাগাল দেয়, মাকে কেউ গালাগাল দেয়, তোমাদের মধ্যে কে চুপ করে বসে থাকবে? কেউ না। কিন্তু মোদি চুপ করে বসে আছেন, কারণ উনি হলেন প্রধান সেবক। ওনাকে বিষের এই ঘোট প্রতিদিন পান করতে হবে। আর যতদূর আদানির কথা বলি, যদি ভুল করেও কখনো রাহুল গান্ধীর সাথে দেখা হয়ে যায়, ওনাকে 5টা কথা জিজ্ঞেস করবেন। পয়েন্ট নাম্বার 1, যখন ওনার মা প্রধান ছিলেন ইউপিএ সরকারের, তখন ওনার সরকার কি আদানিকে 72,000 কোটি টাকার লোন এক্সটেন্ড করেছিল? দ্বিতীয় প্রশ্ন, যে গেহলোট সাহেবকে খুব ভালোবাসেন রাহুল গান্ধী, সেই গেহলোট সাহেবের সাথে 60,000 কোটি টাকার ইন্ডাস্ট্রিয়াল প্যাকেজ আদানি বাবু রাহুল বাবুর আশীর্বাদে করেছিল? তৃতীয় প্রশ্ন, প্রেস কনফারেন্সে ওনাকে কিভাবে বলতে হবে সেটা শেখানো হয়? ওনার মাধ্যমে কি ছত্তিশগড়ে কয়লার কাজ করার জন্য আদানি সমূহকে বিশেষ ব্যবস্থা, সহায়তা, সহযোগিতা কংগ্রেসের রাজ্যে কি হয়েছিল? চতুর্থ প্রশ্ন কংগ্রেসকে, কি যখন 1990-এর দশকে চিমনলাল বাবু পোর্ট বানানোর জন্য গুজরাটের জমি দিল, তখন কি মনমোহন সিং অর্থমন্ত্রী ছিলেন? পঞ্চম প্রশ্ন, 1985-তে এক্সিম পলিসি রাজীব গান্ধী তৈরি করেছিল আর আদানি ট্রেডিং হাউস হয়েছিল।
রাজীব গান্ধী কে ছিলেন? প্রথমেই 5টা প্রশ্ন করে নিন। এই সব কথা আডানিজি আপকে আদালতে এসে বলেছিলেন যে উনি আমাকে দিয়েছিলেন। আচ্ছা, তাহলে জনগণ জানে, আদালত জানে, কাঠগড়ায় বসে থাকা মহিলা জানে, যদি কেউ জেনে না থাকে সেটা হলো রাহুল গান্ধী। এটা একজন কংগ্রেসের নেতা লিখেছেন, কুছ রহম কর এ স্মৃতি থোড়া সম্ভল জানে দে। কংগ্রেসই লিখেছে? राहुल अगला जख्म भी सह लेंगे, पहला तो भर जाने दे। এটা কংগ্রেসই লিখেছে? এই শূরবীরটা কে? ওনার নাম আমি বলতে পারবো না, উনি আমার বন্ধু, তাই বুঝতে পারছেন। আমার ভালো লেগেছে যে স্মৃতি হু থেকে স্মৃতি করুণা আমি 9 বছরের মধ্যে পূরণ করে ফেলেছি। কিন্তু রাহুল গান্ধী এটা বুঝবে না। আর আপনি করুণা দেখাবেন না। আমি তো ওনাকে আমন্ত্রণ জানাতে চাই, আসুন কিছুদিন তো আমেঠিতে থেকে যান।